আমি আপনাদের বাংলাদেশ বিষয়ে আজকে বেশ কিছু ভিডিও দেখাবো। তারপর লাইভটা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। একটা খবর আমার চোখে আসছে, দৈনিক আমার দেশের মাধ্যমে একটা খবর পেয়েছি। সেখানে বলা হচ্ছে যে, কওমি শিক্ষার্থীদের জামায়াতে যোগদানে উদ্বিগ্ন হেফাজত। বলা হচ্ছে যে, সাম্প্রতিক সময় কওমি মাদ্রাসার অনেক ছাত্র, শিক্ষক তারা জামাতে যোগ দিচ্ছেন। এই বিষয়ে কওমির আলেমরা যথেষ্ট উদ্বিগ্ন আছেন এবং তারা বারবারই এই বিষয়ে জরুরি বৈঠক করছেন কিভাবে জামাতে যোগদান ঠেকানো যায়, এবং তারা অনেক আলেমদের নিয়ে এই ব্যাপারে বারবারই মিটিং করছেন। তো ওই বৈঠকে উপস্থিত একজন বলেন, কওমি ঘরানার আলেমরা জামাত জোটে থাকার কারণে কিছু শিক্ষার্থী দলটিতে যোগদান করেছে। এই বিষয়ে তারা অনেক বেশি পেরেশান আছেন। তবে একটি মজার বিষয় হলো, এই রিপোর্টে আরো বলা হয়েছে যে ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়তে পারে। মানে জামাতে যোগদানের সংখ্যাটা বাড়তে পারে। তাই এখনো তারা যেকোনোভাবে সেসব আলিম এবং শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করে যাচ্ছেন। তবে বিএনপিতে অনেকে আবার যোগদান করছেন কওমির। সেই বিষয়ে হেফাজতে ইসলামের কোনো মাথা ব্যথা নেই। তারা জানাচ্ছেন যে বিএনপিতে যোগ দিতে পারে, কারণ তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। কেননা বিএনপি কোনো ধর্মীয় দল নয়। সেখানে কেউ যোগদান করলে সেখানে কেউ যোগদান করলে আকীদায় কোনো সমস্যা হবে না। কেউ যদি জামাতে ইসলামীতে যোগদান করে তাহলে তার আকীদা নষ্ট হয়ে যাবে। তাই জামাতে যোগদানের বিষয়টি অবশ্যই প্রতিহত করতে হবে। আজকে আমার দেশ পত্রিকায় এই সংবাদটি আসছে একদম, বলা যায় যে লিড, আপনারা দেখবেন যে লিড শিরোনামের কাছাকাছি একটা শিরোনাম করা হয়েছে। সেকেন্ড লিড। অর্থাৎ হেফাজতের আলেমরা বলছেন যে জামাতে যোগ দেয়া যাবে না। সেখানে গেলে আকীদা নষ্ট হয়ে যাবে। তো তাকে প্রশ্ন করা হলো, অনেকে তো বিএনপিতে যোগ দিচ্ছে। তখন বলল, না এটা সমস্যা নাই। বিএনপিতে যে চাক যোগ দিতে পারে, আওয়ামী লীগে চাইলেও যোগ দিতে পারে। আপনারা জানেন যে কওমির অনেক আলেমরা আওয়ামী লীগের সাথে জড়িত আছেন, রাজনীতির সাথে সুসম্পর্ক আছে, এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকেন অনেক কওমির শিক্ষার্থী বা আলেম বা কওমি পন্থীরা। কারণ তারা ইসলামিক দল নয়, তাদের আকীদায় কোনো সমস্যা হয় না। সবাই বলবেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার সাথে কিন্তু সব শ্রেণীর আলেমদের সম্পর্ক ভালো। সব শ্রেণীর। আমি সব পক্ষেরই আলেমদেরকে সম্মান করি। বাট তাদের অনেক কাজের সমালোচনা করতে হয় মাঝে, মাঝে। আমার বিবেক বুদ্ধি যতটুকু আছে সেই আলোকে, আমি এত বড় স্কলার নয়, তাই বড় আলেমদের সমালোচনা করি না। এখন আপনারাই কমেন্ট করবেন যে কওমির আলেমদের আসলে ভয়টা কোথায়? বা তারা যখন তাদের ভেতর থেকে কেউ বেরিয়ে যাচ্ছে, এই দুর্বলতা ব্যর্থতা কাদের? এটা তারাই কনফার্ম করুক। দর্শক আসেন আমরা একটা বক্তব্য শুনি। এই বক্তব্য আপনারা গত ১৫ বছর অনেক শুনেছেন। আজকে একটু শোনেন। পাকিস্তানি জেনারেল জাঞ্জুয়ার পরকীয়ায় মেতে উঠেছিলেন। ফলে আবার ৭১ শুনলেন। সালের স্বাধীনতা যুদ্ধের সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেল জাঞ্জুয়ার পরকীয়ায় মেতে উঠেছিলেন। ফলে জাঞ্জুয়ার অবিকল চেহারা কি পেয়েছে আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমান ১৯৬০ সালে ভর্তি করতে এসে ফেঁসে গিয়ে পুতুল রানীকে বিয়ে করেন এবং বিয়ের পর তার নাম রাখা হয় বেগম খালেদা জিয়া। ৭১ সালে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুজন মানুষকে নিয়ে কথাটা বলেছেন আওয়ামী লীগের এই নেত্রী, সবাই তাকে চেনেন। এমপি ছিলেন। একজন জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়া। এবং জাঞ্জুয়ার মতো নাকি আমাদের প্রিয় মরহুম কোকো ভাইয়ের চেহারা হয়েছে। এই কথাগুলো গত ১৫ বছরে ক্ষমতায় বসে আওয়ামী লীগ প্রতিদিনই চর্চা করেছে বেগম জিয়া পরিবার, তারেক রহমান, জিয়াউর রহমানকে নিয়ে। ইন্টারেস্টিং ব্যাপার। ১৫-১৬ বছর শেখ হাসিনা এর চেয়ে জঘন্য ভাষায় খালেদা জিয়াকে কটাক্ষ করেছেন এবং বলেছেন, যখন খালেদা জিয়াকে এক কাপড়ের ঘর থেকে বের করে দেয়া হয়, তখন আমার নিজের মনে আছে, আমার ডিজিএফআই এর অনেক বন্ধুরা জানিয়েছে, অগ্রিম আমি তখন টেলিভিশনে চাকরি করি। তার বাসায় রিকভারি বোতল মাদক নিয়ে আমাদের ডিজিএফআই দিয়ে আসছিল এবং খালেদা জিয়াকে মদ্যপ বা মাতাল বা অশ্লীল প্রমাণের জন্য খেলাগুলো খেলেছিল। বাংলাদেশের প্রতিটা টেলিভিশন সেই সংবাদ লাইভ সম্প্রচার করে খালেদা জিয়াকে একটা মদ্যপ
অশালীন খারাপ মহিলা প্রমাণের চেষ্টা করেছিল। আমি বিশ্বাস করি তারেক রহমানের মা, মানে আমাদের তো তিনি নেত্রী বা মা, তার চেয়ে অনেক অনেক বেশি আপন বা তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তারেক রহমানের। আওয়ামী লীগের যেসব লোক ১৫ বছর বিএনপিকে নির্যাতন করেছে, খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে, তারেক রহমানদেরকে নিয়ে এই অশালীন মন্তব্য করেছে, জাইমা রহমানের চরিত্র নিয়ে যে ডক্টর মুরাদরা কি নোংরা ভাষায় কথা বলেছে, দেখেন আজকে সেই আওয়ামী লীগ বিএনপির সবচেয়ে আপন মানুষ। এবং এই আওয়ামী লীগকে সাথে নিয়ে এনসিপি জামাতকে পেটাচ্ছে বিএনপির ছাত্রদল যুব দলের ভাইয়েরা। সোশ্যাল মিডিয়াতে নাসিরুদ্দিন পাটোয়ারির বেয়াদবির জন্য তাকে মারা হচ্ছে, যেখানে সেখান তাকে প্রতিহত করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। আচ্ছা, এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা তো বিপ্লব করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে না? ধরলাম তার মুখ খারাপ, আমি জানি তার মুখ খারাপ। আমি একবার পাটোয়ারিকে বলেছিলাম যে ভাই তোমার মুখটা তো খারাপ, মুখটাকে একটু কি বলে জমজমের পানিতে ধুয়ে নিও। আমি তার এই বক্তব্যের পক্ষে না, কিন্তু কিছু জায়গায় আমি বিপক্ষে, সেটা আমি স্পষ্ট করব। যে বক্তব্যটি আপনাদের শোনালাম, একজন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের এমপি, এবং তিনি বা এই গোষ্ঠীর প্রতিদিনই এইভাবে বেগম জিয়াদেরকে নিয়ে অশ্লীল কথা বলতেন। ওই তারা কোথায় আছে? তাদের ব্যাপারে বিএনপির কোনো সিদ্ধান্ত আছে? আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা আছে? নাকি এখন বিএনপি জামাতের এনসিপিকে নিয়ে মাথা ব্যথা? ছাত্রদলের পোলাপান দেখে ফেসবুকে লিখছে নাসিরুদ্দিনকে পাইলে পিটাবে, আর আওয়ামী লীগকে নিয়ে তারা এখন একসাথে সহবাস করছে, মানে একসাথে বসবাস করছে। ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপি আওয়ামী লীগ দ্বারা এমন কোনো নির্যাতন নাই যেটা হয় নাই। ক্ষমতায় বসে সেই আওয়ামী লীগের চেহারাই বিএনপির মধ্যে ঢুকে গেল অদৃশ্যভাবে। আসেন, বিএনপি সবচেয়ে প্রিয় ভাজন হয়ে গেল নুরু রাশেদরা। আসেন আমরা একটু তাদের কথা শুনে আসি, ভুলে যাবেন না অতীত। কেন কথাগুলো শোনাবো একটু শুনবেন ভালো করে মন দিয়ে। আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও শহীদ কদু হবে। কথা শুনছেন ভালো করে? বিএনপি আওয়ামী লীগের হাতে দেশ দেওয়া যাবে না, স্টিয়ারিং দেওয়া যাবে না। বিএনপিকে ক্ষমতায় বসালে যেই লাউ সেই কদু, মানে আবার আওয়ামী লীগের মতোই হবে। কে বলছে? আমাদের নুরু। শোনেন আরো। সহজ কথা। এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি খাওয়ার জন্য রেডি আছে। শোনেন ভালো করে। পরিষ্কার ভাবে এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে, আগামী 2 বছর আগে কোন নির্বাচন আমরা চাই না। নির্বাচন আগামী 2 বছর চায় না নুরু। কেন? বিএনপি ক্ষমতা আসতে পারে এই ভয়ে সব সংস্কার এটা সেটা করে নির্বাচনের কথা। দেখেন সেই দলই আবার নুরু গিয়ে এমপি হয়েছে। খেয়াল করেন চরিত্র। আমাদের রাশেদকে একটু শোনেন কি বলে। তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। দেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসতো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে। আমি নিজেই অ্যালাউ করব। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শুনছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সচিব বা রাজনৈতিক উপদেষ্টা বলছেন বিএনপির বিরুদ্ধে যদি আরেকটা গণ অভ্যুত্থান হয় সেটাকে তিনি অ্যালাউ করবেন, তিনি সবার আগে রাজপথে নেমে আসবেন। আবার শোনেন আরেকটু অংশ শুনে আপনাদেরকে। রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। দেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসতো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে। আমি নিজেই অ্যালাউ করব। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোলা হাতে তাকে রিসিভ করার জন্য। এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোন নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে? আপনার তো কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, সেরকম সোর্স অফ ইনকাম নাই, তবুও এত বড় এই যে সফর দিচ্ছেন, এর অর্থায়ন কে দিচ্ছে আপনার? এই অর্থায়নের সহায়তা তারপর আমার নিজের ব্যবসা বাণিজ্য না থাকলেও আলহামদুলিল্লাহ অনেক ভক্তবৃন্দ
ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, যারা কোটি কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই দুজন লোক, একজন বর্তমান বিএনপির এমপি আমাদের নুরুল হক নুরু, আরেকজন তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা। তাদের বক্তব্যগুলো শুনছেন। বিএনপিকে দেউলিয়া হওয়ার পথে, যে দলটার মধ্যে এত মেধাবী মেধাবী লোক থাকতে, যে লোক দলটাকে ভাড়া করতে হয় অন্য দলের কমেডিয়ানদের, মিথ্যুকদের এবং চাঁদাবাজদের, অন্য দলের টাউট বাটপারদের, বিকাশ নগদের এজেন্টদের, সেই দলটার কি অবস্থা হতে পারে? শেখ হাসিনা ইনু মেননদের ভাড়া করেছিল, আপনাদের মনে আছে না? শেখ হাসিনার পরিণতির কথা মনে আছে আপনাদের? বিএনপিতে এত এত মেধাবী লোক, দেশপ্রেমিক লোক আছে, কিন্তু দেখেন এখন টপ ফরম্যাটে কারা আছে? রাশেদের ইশারায় এনসিপিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, এটা নাসিরুদ্দিন পাটোয়ারির অভিযোগ। তারেকের মতো পচা জিনিস এখন বিএনপির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। বেছে বেছে ওই লোক রনিদের মতো অ্যাবনর্মাল লোকদেরকে এখন টকশোতে পাঠাচ্ছে বিএনপি। বিএনপি কি চায় আওয়ামী লীগের মতো তারা সুস্থ থাকুক? আওয়ামী লীগ একদিনে পচে নাই, বিপ্লব একদিনে আসে নাই। মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করেছে এই বক্তব্যগুলোর জন্য। এই অশ্লীল, মিথ্যুক, নোংরা, অজনপ্রিয়, ক্যারেক্টারলেস ব্যক্তিগুলোকে আওয়ামী লীগ সবসময় টপ বা ক্যামেরার সামনে বসাতো। মানুষের কাছে আওয়ামী লীগ একদিনের এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয় নাই। বিএনপি সেম, দেখেন বিএনপিতে অনেক মেধাবী লোক আছে। আমরা বিএনপির অনেককে চিনি যারা দীর্ঘদিন কাজ করেছেন তারেক রহমানের সাথে, তাদেরকে সিনে দেখবেন। আপনার সালেহ শিবলিকে কখনো সিনে দেখেছেন? আমরা লন্ডনে এক টিমে কাজ করেছি। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, তার রাজনৈতিকভাবে তাকে মিডিয়ার পুরো সাপোর্টটা সালেহ শিবলি দিয়েছেন। কখনো তাকে দেখেছেন ফেসবুকে বড় আগডুম বাগডুম করতে, টেলিভিশনে? সে এখন তারেক রহমানের প্রেস সচিব নাম্বার 1 পজিশন, একেবারে তারেক রহমানের সঙ্গে চুম্বকের মতো থাকেন। তারপরে আছেন আমাদের আতিউর রহমান রুমান ভাই, সেকেন্ড প্রেস সচিব 2। তাদের ফেসবুক স্ট্যাটাস, তাদের বক্তব্য দেখেন তো ভালো করে। মাহাদি আমিন, তারেক রহমানের আরেক উপদেষ্টা, একসঙ্গে কয়েকটা দায়িত্বে আছেন। তার বক্তব্য দেখেছেন কত গোছানো, গঠনমূলক। এদেরকে খুব একটা টকশোতে দেখেন? রাশেদকে, রনিকে ডাকা হয় কেন? এই লোকগুলোকে বিএনপি পাঠাচ্ছে বা এই লোকগুলোকে প্রমোট করছে কেন? তার মানে বিএনপিকে আওয়ামী লীগ বানাতে চায়। আবার মিডিয়াগুলো রাশেদ, রনিদের মতো লোকদেরকে ডাকে। এরা কেউ বিএনপির আসল লোক নয়, কিন্তু এরা এইটার জন্য। আজকে আপনি রাশেদকে টাকা দেন, নুরুকে টাকা দেন, ও মানে বিএনপির চেয়ে বেশি দান চলে আসবে। এরা রাজনীতি করতে আসছে টাকার জন্য, পকেটের জন্য। গরিবের সন্তান টাকা মালিক হতে হবে, অল্প সময় ফ্ল্যাট, গাড়ি বাড়ি হয়ে গেছে। আসেন আমরা রাশেদের একটা ভিডিও দেখি, দেখলে বুঝবেন যে এই লোকটাকে বানিয়ে বিএনপির কোনো লাভ হয়েছে কিনা। আসেন একটু দেখি। সর্বসাধারণের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার হয়ে তিনি একটি খেলার পরিদর্শনে গেছেন বা খেলা দেখতে গেছেন। তিনি পেটটা ভাসিয়ে সবাইকে হাত দিয়ে অভিনন্দন দিচ্ছেন, কিন্তু কোনো লোক তাকে সাপোর্ট দিয়ে হাতটাও তুলছে না। এর চেয়ে নির্লজ্জ, লজ্জাজনক দৃশ্য হতে পারে? তিনি বুঝাচ্ছেন তিনি তারেক রহমান হয়ে গেছেন, হাত দিয়ে জনগণকে বোঝাচ্ছেন এইভাবে এইভাবে এইভাবে। আর জনগণ তার দিকে তাকাচ্ছেও না, তার হাতে সাড়াও দিচ্ছে না। দেখেন ভিডিওটা, আরেকটু দেখেন। প্রার্থী ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ খান, তিনি খেলোয়াড়দের মাঝে কৌশল বিনিময়। এসব দিলদার টেলিসামারদের দিয়ে বিএনপির যে কি হবে আল্লাহ ভালো করছেন। খুব আফসোসের সাথে বলতে হচ্ছে, এইসব দিলদার মিলদার দিয়ে বিএনপি তার কোন লাভটা ঘরে তুলবে আমার জানা নাই। আমার কাছে মনে হচ্ছে ওবায়দুল কাদের যে কথাগুলো বলতেন, এগুলো আবার বিএনপি শোনা উচিত। খালি দৌড়াচ্ছে হরতাল ঘোষণার জন্য, তারপর দৌড়। ওই যে এই ঢাকা বিদ্যুৎ আর পানির দাবিতে মনে আছে সালাউদ্দিনের দৌড়, এই দৌড়। আমির খসরু কোথা? দুদিন পরে বাপ
পাওয়া গেল, 2 দিন পরে পাওয়া গেল গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খালি। একটা বিষয় বুঝলেন, ক্ষমতা আসলে সব ওবায়দুল কাদের হয়ে যায়। কথা টোন শুনছেন কিভাবে, স্ল্যাশ, ঘৃণা, টিপ্পনি, অহংকার। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যারা সেটা ভুলে যান তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে। আমি জনাব তারেক রহমানকে বলবো, আপনার এই যে বক্তব্যটা এখন শোনাবো এটা বাস্তবায়ন করেন। আপনাকে যারা পেছন থেকে টান দিয়ে নামাতে চায় বা যারা বিএনপিকে ধ্বংস করতে চায় তারা আপনাকে কি পরামর্শ দেয় জানি না। আপনি আপনার এই ওয়াদাটা বাস্তবায়ন করেন। আসেন আমরা একবার শুনি তারেক রহমান কি বলছে। মানুষের সামনে দাঁড়িয়ে এই মিডিয়ার সামনে পরিষ্কার ভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। তারেক রহমানের এই বক্তব্যটি আশা করি সবাই শুনেছেন, দেখেছেন আগেও, এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান এই বিশ্বাসী রাজনীতি করেন, পরিবর্তন চান। কিন্তু কেন যেন মনে হয় তাকে তার স্বপ্ন, ড্রিম প্রজেক্ট বাস্তবায়ন করতে দিচ্ছে না কে বা কারা, এটা আমার বিশ্বাস। আজকে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি যদি বেয়াদব হয় তাহলে আওয়ামী লীগের লোকগুলো 16 বছর যা করেছে 16 বছরে তাদেরকে কি বলবে? আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি এগুচ্ছে আর এনসিপিকে পেটাচ্ছে। আমার কথা হলো এনসিপিকে পেটান, পিটিয়ে আরো বড় রাজনৈতিক দল বানান, জামাতের জায়গায় বসান, যেটাই করেন। এনসিপিকে গুরুত্বপূর্ণ করতে হলে মারতে হবে, জেলে নিতে হবে, বাধা দিতে হবে, এগুলো করলে রাজনীতিতে বড় হওয়া যায়। এনসিপির পেছনে জামাত ছাড়া কেউ আছে? এনসিপিকে বড় করবেন কাদেরকে নিয়ে? আওয়ামী লীগকে দিয়ে? এনসিপি তারা বড় হবে, বড় হওয়ার মতো কিছু দেখাতে হবে। জামাত ক্ষমতায় আসবে না, কিন্তু জামাত ক্ষমতা থেকে নামাতে পারে। এটা হাসিনা মেনে গেছেন, বলে গেছেন, স্বীকার করে গেছেন এবং প্রমাণও পেয়েছেন 24। আমার কাছে মনে হয় যে বিএনপির তারেক রহমান যেই আইডিওলজি নিয়ে রাজনীতি করেন তাকে সেটা করতে দেয়া হচ্ছে না। আমি বারবার এই কথাগুলো বলি। আমার কাছে মনে হচ্ছে খুব কৌশলে বিতর্কিত লোকগুলোকে খুব ক্লোজ ফ্রেমে তারেক রহমানের কাছে ইনপুট করা হচ্ছে। টেলিভিশনগুলোতে অজনপ্রিয়, বাকওয়াস, মেধাহীন লোকগুলোকে বিএনপির হয়ে প্রমোট করা হচ্ছে। এটা আওয়ামী লীগ বা একটা বিশাল পরিকল্পনার অংশ হতে পারে, কারণ টেলিভিশনগুলো নিয়ন্ত্রণ করছে এখনো ওই আওয়ামী লোকেরা। দেখবেন প্রতিটা টকশোতে বিএনপির লোক এনসিপি এবং জামাতের সাথে কথা বলে পেরে উঠছে না। ঠিক আওয়ামী লীগের যে অবস্থাটা, তখন কি করছে? রাশেদরা হারামজাদা, কুত্তার বাচ্চা বলে গালাগালি করতেছে। বিএনপি নেতারা হুমকি দিচ্ছে, মারতে যাচ্ছে, মুখে অশ্লীল বক্তব্য দিচ্ছে। রাশেদ, বাপরে বাপ, সে হঠাৎ করে বিএনপি হয়ে গেল গণ অধিকার থেকে, যে হাসিনাকে মা বলে ডেকেছিল রাশেদ বা নুরুরা। এই বিএনপি যখন রাশেদ বা নুরুকে ছেড়ে দিবে, রাস্তায় মানুষ পিটিয়ে সোজা করে ফেলবে। কেউ তাদেরকে মানে বৃষ্টি হলে ছাতা ধরার কেউ থাকবে না। 2 দিন না খেয়ে থাকলে কেউ একবেলার খাবার প্লেটে এগিয়ে দেবে না। এই নুরু রাশেদ এতটা পচে গেছে। তো আমার যদি মনে হয় যে বিএনপি তাদেরকে ক্লোজে ডেকে এনে একটু উপরে তুলে ফেলে দিতে চায় তাহলে গুড। যদি বিএনপি তাদেরকে দিয়ে সামনে এগোতে চায় তাহলে বিএনপি ফল্ট করবে। কারণ এই ইনু মেনুনরা আওয়ামী লীগের জন্য উপকৃত হয় না, বিএনপির জন্য হবে না। এটা বিএনপিকে আজকে হোক কালকে হোক বুঝতে হবে। হয়তোবা তখন বুঝবে যখন আর সময় থাকবে না। নাম্বার 3, বিএনপির রাজনীতিতে হঠাৎ করে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এটা আমি একটা খুব ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। যা তারেক রহমান কখনো বলেননি, যা করেননি বা করার কথা না, বিএনপিতে তাই হচ্ছে। কি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের বিরুদ্ধে ফোন চুরির মামলা দেয়া হয়েছে। তাদের ছেলেদেরকে চোখ অন্ধ করে দেয়া হলো, তাদের গাড়ি ভাঙা হলো, উল্টো তাদের নামে মামলা হলো মোবাইল চুরির। আমার মনে পড়ছে বিএনপি নেতাদের, আমাদের আজকে শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা হয়েছিল, আওয়ামী লীগ করেছিল।
ঘরের টিন চুরির মামলা হয়েছিল, গরু চুরির মামলা হয়েছিল, মুরগি চুরির মামলা হয়েছিল, মনে আছে আপনাদের? বিএনপিকে সেই পথে হাঁটছে। আওয়ামী লীগ যা করছেন বিএনপি তাই করবে? তো করতে থাকুক। আওয়ামী লীগ তো 15 বছর টিকছে, বিএনপি কতদিন টিকে দেখি। কথাগুলো বিএনপির সমালোচনা করছে, কেন করছে বলেন তো? বিএনপিকে এই রূপে দেখতে চাই না। বিএনপিকে দেখতে চাই এমন একটা রূপ যেটা আমাদের স্বপ্নের রূপ, যেটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, লড়াই করেছি, কষ্ট স্বীকার করেছি, অনেক কিছু হারিয়েছি। জীবন থেকে মূল্যবান অনেক কিছু হারিয়েছে, জীবন থেকে মূল্যবান 15টা বছর হারিয়েছি বিএনপির জন্য। বিএনপির থেকে 1 টাকার সুবিধা নিতে যায়নি, যাব না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, লাইভ ব্রডকাস্ট আপনাদের বলছি, সুবিধা নিতে যায়নি, যাব না। আমি মাসুম, সুবিধা নিতে চাইলে রাশেদদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, যোগ্যতা আমাকে দিয়েছে। কারণ আমি বিএনপির টপ 2 জনের সাথে কাজ করেছি, বেগম জিয়া এবং তারেক রহমানের সাথে। আমি যাইনি সেখানে, আমাকে ডাকা হলে আমি যাব না। কারণ রাজনীতি হলো একটা পাপ, একটা পাপ। কি পাপ? এই দেশে আপনি রাজনীতি করে মানুষকে বাঁচাবেন, দেশকে রক্ষা করবেন, এটা একটা স্লোগান। মূলত সবাই পকেটের জন্য যায়। আমি পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, সেই জন্য রাজনীতি থেকে দূরে থাকি। কারণ মৃত্যুর পরে আমি আল্লাহকে কি জবাব দিব? ব্যক্তিগতভাবে একজনের ক্ষতি করতে পারি, রাজনীতি করলে পুরো 18 কোটি মানুষকে ক্ষতি করতে হয়, ঠকাতে হয়। সে কাজটা আমাকে দিয়ে হবে না। আশা করি বিএনপির ভাইদের জন্য যে নসিহতগুলো করলাম চিন্তা করবেন। এই কথাগুলো আওয়ামী লীগের জন্য বলতাম প্রথম দিকে, তারপরে বলা বন্ধ করে দিয়েছে, কারণ আওয়ামী লীগ শত্রু বানিয়ে ফেলছে, এখন বিএনপি শত্রু বানাবে। এই মাসুম তো আমাদের লোক ছিল, এরকম কথা বলে কেন? কেন বলি? একটু কান পাতেন, শুনতে চেষ্টা করেন মানুষ কি বলে বিএনপির এইসব কর্মকাণ্ডে। সারা ডিস্ট্রিক্টগুলোতে রাস্তাঘাটে দোকানপাটে চাঁদাবাজি বিভিন্ন অভিযোগ একদম সেফ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে কি বলেছে? পূর্বের চেয়ে এখন চাঁদাবাজি দুর্নীতি আরো বেড়েছে। এই রাষ্ট্রের কিচ্ছু পরিবর্তন হয় না একমাত্র তারেক রহমান ছাড়া। কে বলছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির মহাসচিব, এলজিআরডি মন্ত্রী। পূর্বের চেয়েও এই সময় এসে, মানে এই সময়ে গত 5 মাসে দুর্নীতি আরো বেড়েছে, লুটপাট বেড়েছে। কেউ সঠিক পথে হাঁটছে না, বরং একমাত্র তারেক রহমানই চাচ্ছেন পরিবর্তন, আর কেউ পরিবর্তন হয়নি। মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই কথাটি, আমার বক্তব্য না। আশা করি বুঝতে পেরেছেন। আসেন ইরানের কিছু গুরুত্বপূর্ণ খবর দেয়। ইরান একটা বড় ফরম্যাট এখন লড়াই শুরু করে দিয়েছে। সেটা কি? আমেরিকা ইরানের সাথে যতগুলো ফ্রন্টে অ্যাটাক করেছে, প্রত্যেকটা কৌশলে ইরান তাদেরকে বিট করেছে। আমেরিকা সিজ ফায়ার করে আর একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, ইরান সারপ্রাইজ অ্যাটাক করে জর্দানকে 12টা বাজিয়ে দিয়েছে, এবং জর্দানের মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের F-35 3টা ধ্বংস করেছে এবং আরো বেশ কয়েকটাকে ক্ষতিগ্রস্ত করেছে। এই খবরগুলো আমি কয়েকবার দিয়েছি আপনাদের। আজকে কুয়েতে আবার বৃহৎ আকারে অ্যাটাক করেছে। কুয়েতে আমেরিকার একটা ঘাঁটি নতুন করে আবার রিব্যাক করছিল, নতুন করে সংস্কারের কাজ চলছিল, সেটাকে অ্যাটাক করেছে। জর্দান, কুয়েত, আরব আমিরাত, কাতার, এই প্রত্যেকটি দেশের ঘাঁটি থেকে আমেরিকান সেনারা পালাতে শুরু করেছে। বলা হচ্ছে যে আরব আমিরাতের একটি বৃহৎ ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেই ঘাঁটি খালি করে ফেলেছে। কাতারের আল উদেইদ সবচেয়ে বড় বিমান ঘাঁটি খালি করে ফেলেছে। আমেরিকা ইউরোপ থেকে যে অস্ত্রগুলো, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যুদ্ধ বিমানগুলো এনেছে, ইরান টার্গেট করলে সেগুলোকে ধ্বংস করে ফেলেছে। এখন আরব সবাই ছুটে গেছে চীন, রাশিয়ার কাছে, ইরানের হাত থেকে আমাদের বাঁচাও। অন্যদিকে লোহিত সাগরে হুতিদের ধোলাই খেয়ে সৌদি আরব এবার ইয়েমেনে স্থল বাহিনী পাঠিয়ে একটা যুদ্ধের পরিকল্পনা করছে। ইয়েমেন বলছে তোমাদেরকে আমরা স্বাগত জানাই, আসো, ঠিক প্যাকেট করে পাঠিয়ে দেব। পাশাপাশি ইরানের যিনি খাতামাল আম্বিয়া গ্রুপের প্রধান, ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ কমান্ডার বলেছেন যে এই অঞ্চলে কফিন তাদের সামরিক সরঞ্জামের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছে। অর্থাৎ
আমেরিকা প্রতিদিন যে সামরিক অস্ত্র নিয়ে ইরানে এই মধ্যপ্রাচ্যে প্রবেশ করছে, এবার তারা সেই অস্ত্র বোঝাই প্যাকেটগুলোতে তাদের সামরিক সদস্যদের, সেনাদের লাশ নিয়ে বাড়ি ফিরছে। তিনি বলছেন যে আমেরিকা যে ভুল করেছে ইরান সেই ভুলটি করবে না। বলছেন যে আমেরিকানরা এবং তাদের ভাড়াটে সৈন্যরা আজ অভ্যন্তরে গভীরে উপলব্ধি করছে যে এই অঞ্চলে তাদের কফিনগুলো তাদের সরঞ্জামের অংশ হয়ে গেছে। এবং তিনি বলছেন যে সেই বয়োজ্যেষ্ঠ পথ প্রদর্শক আয়াতুল্লাহ আলীর কথা, খমেনির কথা বলছেন, তিনি যেই সুযোগটুকু দিয়েছিলেন বা ইরান আমেরিকাকে যেই এক্সিট রুটটা দিয়েছিল সেটা তিনি বেছে নেননি, বরং তিনি হত্যাযজ্ঞে মেতে উঠেছিলেন। মানে ট্রাম্প তার মাসুল এখন দিচ্ছে। পাশাপাশি তিনি বলছেন ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে দায়িত্বে থাকা সর্বোচ্চ অপারেশন কমান্ড ইউনিটের প্রধান তিনি ওয়াশিংটন এবং জায়নবাদী আঞ্চলিক সহযোগীদের যে কোনো ধরনের ভুল অ্যাডভেঞ্চার ব্যর্থ করে দেবেন। দর্শক, আর আল জাজিরার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমরা দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস কর্তৃক প্রণীত গাজা বিষয়ক একটি খসড়া শান্তি চুক্তিতে হামাস সম্মত হয়েছে। এই কর্ম পরিকল্পনা অনুযায়ী হামাস পর্যায়ক্রমে নিরস্ত্রীকরণ করবে, তাদের অস্ত্র জমা দিবে এবং একসময় গাজা থেকে ইসরায়েলি সেনা এবং তারা শর্ত দিয়েছে আগে গাজা থেকে সকল ইসরায়েলিদের সরিয়ে নিতে হবে। একটা ব্যাপার গেল। আর আজকে আপনারা জানেন যে সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। এই অঞ্চলে বলা হচ্ছে যে কোনো সময় আরো বড় অ্যাটাক হতে পারে। এবং স্পেনে মরক্কো থেকে 60,000 মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে। আপনারা সেই খবরটি হয়তো বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জেনে গেছেন। দর্শক, আর দুটো গুরুত্বপূর্ণ খবর দিতে চাই, সেটা হলো ইরান আমেরিকাকে বলেছে যে যদি তোমরা আমাদের দেশের ভেতরে অভ্যন্তরে কোনো বড় অ্যাডভেঞ্চার করতে চাও, স্থল অভিযান চালাতে চাও, আমরা তোমাদের স্বাগত জানাই। তোমরা লিগেল ওয়েতে আসো এবং কফিন প্রস্তুত করে আসো। মানে ইরান রীতিমতো আমেরিকার সাথে এখন কি করছে বলছেন। ট্রাম্প সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেওয়াকালে তার মুখটা ছিল ছাইয়ের মতো কালো, কারণ তার কাছে প্রতিনিয়ত যে খবরগুলো আসছে সেখানে তাদের সৈন্যদের প্রাণ হারানোর খবর আসছে, মূল্যবান যুদ্ধ বিমান ধ্বংসের খবর আসছে, আরব দেশ ছেড়ে যেতে হচ্ছে। আরবরা এখন আমেরিকাকে বলছে যে তোমাদেরকে যুগের পর যুগ যে টাকা পয়সা দিয়ে পালছি আমরা, তোমরা যে পালাচ্ছ আমাদের ফেলে, আমাদের রক্ষা করবে কে? আমেরিকা বলছে যে তোমাদেরকে রক্ষা করতে গিয়ে তো আমরাই শেষ হয়ে যাচ্ছি, আমার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সেনাবাহিনীর সদস্যদেরকে মেরে ফেলতেছে ইরান, তোমরা তো আমাদের সাথে এই যুদ্ধে আসছো না, ইউরোপ আসছে না, ন্যাটো আসছে না, কি করব একা? তার মানে আরব এবং আমেরিকার মধ্যেও এখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচল শুরু হয়ে গেছে। হুতিরা বলছে যদি সৌদি আরব স্থল অভিযান শুরু করে, এটা হবে সৌদি আরবের রাজ পরিবারের পতনের মূল কারণ। পাশাপাশি ইরাক, ইসলামিক রেজিস্ট্যান্স সহ আরো কয়েকটি ফরম্যাট থেকে সৌদির তেল ক্ষেত্রে যে টানা আক্রমণ চলছে, এতে করে সৌদি আরব এখন ফুল ফ্রেমে লোহিত সাগরে তাদের পুরো জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। হরমুজ তো পুরোটা ইরান বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে ইরান এবং তার প্রক্সি বাহিনীগুলো। এই অবস্থায় সৌদি আরব একটা বড় যুদ্ধের পরিকল্পনা নিয়ে এখন মাঠে নামছে। যে কোনো সময় শুনবেন সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ দুটো প্রতিবেশী দেশ। আমরা চাই না মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধটা শুরু হোক, এবং পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করছে এই যুদ্ধে সৌদি আরব। তবে এটি হবে খুব ভয়াবহ, কারণ পাকিস্তান যেহেতু সৌদির সাথে চুক্তি করেছে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ পাশে থাকবে, পাকিস্তান যদি এই মুহূর্তে সৌদি আরবে প্রবেশ করে পাকিস্তান কয়েক টুকরো হবে। কারণ আজাদ কাশ্মীরে জানেন যে প্রথম দফা নির্বাচনে প্রায় 40 জন প্রাণ হারিয়েছে এবং এই নির্বাচন বয়কট করেছে তেহরিকে ইনসাফ। কারণ তেহরিকে ইনসাফকে কোনোভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছিল না, তাদের উপর বাধার পর বাধা। এবং মুসলিম লীগ
মানে আওয়ামী লীগ আর বিএনপি, মুসলিম লীগ এবং পিপলস পার্টির মধ্যে সংঘর্ষে 30 জনের উপর প্রায় 40 জন মারা গেছে। আরো 2টো ফেজে নির্বাচন হবে। আল্লাহ ভালো জানে সেই সময় আরো কত মানুষ প্রাণ হারাবে। এটা আজাদ কাশ্মীর, গিলগিট বালুচিস্তান, আজাদ কাশ্মীর এবং খৈবার পাখতুনখোয়া একটা আগ্নেয়গিরির মতো অবস্থায় আছে। পাকিস্তান যখনই সৌদি আরবের সাথে যুদ্ধে জড়াবে তখন পুরো পাকিস্তানের মধ্যে বিচ্ছিন্নতাবাদী বা এই স্বাধীনতাকামী গ্রুপগুলো বড় অ্যাটাক চালাবে এবং পুরো পাকিস্তান কয়েকটা টুকরো হয়ে যাবে। কনফার্ম থাকেন।